গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারকে রূপরেখা ঘোষণার আহ্বান ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির প্রত্যাশা। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে ৩ শতাধিক নাম। সততা নিরপেক্ষতার পাশাপাশি বলিষ্ঠতায় গুরুত্ব রাজনৈতিক দলগুলোর। সুসময় জোটবদ্ধ থাকলেও দুঃসময়ে ভাঙনের সুর ১৪ দলে। দল ছাড়ছেন কর্মীরা। আওয়ামী লীগের অপকর্মের দায় না নেওয়ার ঘোষণা। নাব্য সংকটে ফের বন্ধ আরিচা কাজিরহাট ফেরি চলাচল। অপরিকল্পিত ড্রেজিংয়ে চলাচল অনুপযোগী নৌ চ্যানেল। এবং ভারতের মণিপুর রাজ্যে ফের উত্তেজনা। ২ মন্ত্রী ও ৩ বিধায়কের বাড়িতে অগ্নিসংযোগ। ৭ জেলায় কারফিউ জারি। বন্ধ ইন্টারনেট। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারকে রূপরেখা ঘোষণার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। 2 দিনের সফরের শেষ দিন রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হাসানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির প্রত্যাশা তার। শান্তি ও শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের পূর্ণ সমর্থনের কথাও জানান ক্যাথরিন। বৈঠকে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার, অভিবাসন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। তারেক রহমানের লন্ডনের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা হয়নি। এছাড়া রোহিঙ্গাদের বাসস্থান, খাবার, মেডিকেল সাপ্লাই এবং শিশুদের জন্য 10 মিলিয়ন পাউন্ড সহযোগিতা দিবে যুক্তরাজ্য বলে জানান এ কূটনৈতিক। We know that the interim government in Bangladesh has committed to restoring peace and order, ensuring accountability and promoting national reconciliation, and it has the full support of the UK government. নতুন নির্বাচন কমিশন গঠনে ৩ শতাধিক নাম জমা পড়েছে সার্চ কমিটিতে। এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে এই নাম দিয়েছে স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দলগুলো। গুরুত্ব পেয়েছেন সাবেক আমলা, বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি ও সেনা কর্মকর্তা। নাম প্রস্তাবের ক্ষেত্রে শুধু সততা ও নিরপেক্ষতা নয়, বরং বলিষ্ঠ ব্যক্তিত্বকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান দলগুলোর নেতারা। সাইফুল রিপনের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত না হলেও নির্বাচন ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে ইসি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। গেল 3টি জাতীয় নির্বাচনে দলকানা কর্মকাণ্ড, সুষ্ঠু ভোট আয়োজনে অক্ষমতা, অব্যবস্থাপনা সহ নানা ইস্যুতে সাংবিধানিক প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা এখন তলানিতে। তাই নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দল ও সচেতন নাগরিক সমাজ। নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপির পক্ষ থেকে 10 জন ও জামায়াতে ইসলামী 8 জনের নাম সার্চ কমিটিতে জমা দিয়েছে। 10টা নাম আমরা প্রস্তাব করেছি বিএনপির পক্ষ থেকে। অন্যান্য দল তারা যাদেরকে চিঠি দেওয়া হয়েছে তারাও প্রস্তাব করেছে। তা আমরা আশা করছি একটা ঐক্যমতের ভিত্তিতে সার্চ কমিটি উপযুক্ত ব্যক্তিদেরকে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাজেস্ট করবেন, প্রস্তাব করবেন, যেটা রাষ্ট্রপতি যেটা ফাইনাল সিদ্ধান্ত দেবেন, চূড়ান্ত দেবেন, যাতে করে কোনো বিতর্কিত ব্যক্তি ওখানে না আসে সেদিকে লক্ষ্য রাখবেন বলে আমাদের বিশ্বাস, আমরা আস্থা রাখতে চাই। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, 2-1 জনের নাম কমন থাকলেও প্রতিটি দলই আলাদা তালিকা দিয়েছে। সার্চ কমিটিতে জমা হওয়া তালিকায় আছেন সাবেক আমলা শফিকুল ইসলাম, এএমএম নাসির উদ্দিন, আবু আলম শহীদ খান, মহিবুল হক, ডক্টর মোহাম্মদ জকরিয়া ছাড়াও সাবেক সেনা কর্মকর্তা, বিচারপতি। এরকম নির্বাচন কমিশন আমরা মনে করি হওয়া দরকার, যারা যদি মনে হয় যে অন্তর্বর্তী সরকার কোনো ব্যাপারে তারা একটু অপ্রয়োজনীয় তারা একটু প্রভাব বিস্তার করবার চেষ্টা করছে, তো তাদেরকেও তারা চ্যালেঞ্জ করতে পারেন। এরকম মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন হওয়া দরকার। 21 নভেম্বরের মধ্যে 10 জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি। নতুন কমিশনের জন্য যাদের নাম আলোচনায় আছে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে গণশুনানির দাবি উঠলেও
তা বিদ্যমান আইনে সম্ভব নয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সার্চ কমিটি সংক্রান্ত এই নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত 2022 সালের যে আইনটা, সেই আইনটা ত্রুটিপূর্ণ। সেটা স্থগিত করে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা যেতে পারত। সেই ক্ষেত্রে গণশুনানির বিষয়টা সামনে আসতে পারত। এখন তো আইনি প্রক্রিয়ার মধ্যেই গিয়েছে সরকার। সার্চ কমিটির মধ্য দিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টিস এবং অন্যান্য কর্নার থেকে নাম আহ্বান করেছেন। সেই নামগুলো থেকে ওনারা যাচাই বাছাই করে তারপরে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে সেটা চূড়ান্ত হবে। এখানে গণশুনানির বিষয়টা তো স্থান পাওয়ার কথা না। নির্বাচন কমিশন পুনর্গঠনের পাশাপাশি প্রশাসন, বিচার বিভাগ সহ নির্বাচন সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ঢেলে সাজানোর দাবিও জানিয়েছে রাজনৈতিক দলগুলো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সুষমা জোটবদ্ধ থাকলেও দুঃসময়ে ভাঙনের সুর 14 দলে। একদিকে গ্রেফতার হচ্ছেন সিনিয়র নেতারা, অন্যদিকে দল ছাড়ছে কর্মীরা। তারা বলছেন 14 দলের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের অপকর্মের দায় শরিকরা নেবে না। আর বিশ্লেষকরা বলছে দুর্দিনে নেতাকর্মীদের দল ছাড়ার হিড়িক সংগঠনকে আরো দুর্বল করে দিবে। MA আজিমের রিপোর্ট। উল্টে আছে নৌকা, প্রধান ফটকে জিয়াউর রহমানের পোস্টার। এখন আর দেখা মেলে না দলের নেতাকর্মীদেরও। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থাটা ঠিক এখন এমনই। 14 দলের নেতৃত্ব দেওয়া সংগঠনটির অবস্থা যখন এমন, তখন অন্য দলগুলো কি ভাবছে, কোন পথে যাচ্ছে তাদের রাজনীতি। সরকার পতনের পর মামলা আর গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগ সহ 14 দলের সুবিধাভোগী নেতারা। আতঙ্কে কর্মীদের দল ছাড়ার হিড়িক পড়েছে। 14 দলের অন্যতম শরিক জাসদের কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য রোকনুজ্জামান ইতিমধ্যে পদত্যাগ করেছেন। দলটির স্থায়ী কমিটির সদস্য নুরুল আক্তার এবং ঢাকা মহানগর উত্তর সভাপতি নুরুন নবীর নেতৃত্বে উত্তরের গোটা কমিটি দল ছেড়েছে। দল ত্যাগ করা নেতারা বলছেন আওয়ামী লীগের সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাটের দায় তাদের না। 14 দল থেকে বারবার বের হয়ে যাওয়ার চেষ্টা করলেও সুবিধাভোগীদের কারণে তা সম্ভব হয়নি। 14 দল কেন? আওয়ামী লীগের লুটপাট, দলবাজি, দলীয়করণ, দুর্নীতি, এগুলোর কেন অংশীদার হবে? তো জাসদ তো একটা সংগ্রামী দল। সেই সংগ্রামী দলের কর্মী হিসেবে আমরা অবশ্যই আওয়ামী লীগের এই সমস্ত অপকর্মের দায়িত্ব নিতে পারি না। অতএব 14 দল ভেঙে দেওয়া হোক। অবশ্য 14 দলের অংশীদার জাসদ নেতারা বলছেন দল ত্যাগ যে কারো ব্যক্তিগত বিষয়, তবে দুঃসময়ে নেতাকর্মীদের সক্রিয় রাখার চেষ্টা করছেন তারা। একজন মানুষের স্বাধীনতা আছে, সে যে কোনো দলে যেতে পারে। সেই কারণেই হয়তো বা সে কেন গিয়েছে তার কৈফিয়ত সেই দিতে পারবে। তো আমাদের নিয়মিত যোগাযোগ আমরা রক্ষা করি নেতাকর্মীদের সঙ্গে, এবং তারা সাহসের সঙ্গেই এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ করা সেটা করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে নেতাকর্মীদের আটকাতে না পারলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে দল ও জোট। তাদের ঐক্য দরকার ছিল, কিন্তু আর যে ঐক্য ছিল তাদের 14 দলীয় জোট, সেটা যদি বের হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে এটা আরো দুর্বল হবে। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনার পর 23 দফা দাবি নিয়ে জোটবদ্ধ হয় 14টি রাজনৈতিক দল। MA আজিম, দেশ টিভি, ঢাকা। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী আজ। 1976 সালের 17 নভেম্বর তিনি মারা যান। দীর্ঘ রাজনৈতিক জীবনে মেহনতি মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন তিনি। জাতীয় সংকটে জনগণকে নিয়ে গড়তেন দুর্বার আন্দোলন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এদিকে টাঙ্গাইলের সন্তোষে ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে 7 দিনব্যাপী ভাসানী মেলা চলছে। 1980 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুন লেগে পুড়ে গেছে আকমল আলী ঘাটের জেলে পল্লী। শনিবার রাত 12টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় 5 ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর 6টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে 20টির বেশি বসতঘরের পাশাপাশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে গেছে জেলেদের মাছ ধরার জাল, তেলের দোকান সহ আরও
বেশ কয়েকটি দোকান। ফায়ার সার্ভিস জানায় সেখানে বেশ কিছু তেল ও জালের দোকান রয়েছে। তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মাদারীপুরে 11টি দোকান ও একটি গোডাউনে আগুনে পুড়ে গেছে। শনিবার গভীর রাতে মাদারীপুরের রাজ্যের উপজেলার টেকেরহাট বন্দরে এই অগ্নিকাণ্ড হয়। রাজ্যের থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানায়, আগুনের খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হয় হোটেলের আগুন থেকে এই আগুনের সূত্রপাত। এতে প্রায় 1 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। ভবঘুরে আর পশু পাখির আশ্রয়স্থল এবং টিকটক কেন্দ্রে পরিণত হয়েছে গাজীপুর কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন। ব্যয়বহুল স্টেশনটিতে সারাদিনে থামে মাত্র 2টি ট্রেন, যদিও মেলে না যাত্রীর দেখা। নির্জন ও ভুতুরে পরিবেশের কারণে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্টেশন মাস্টার। সহকর্মী এম নজরুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক 2016 সালে কালিয়াকৈর হাইটেক পার্কের নাম পরিবর্তন করে রাখেন বঙ্গবন্ধু হাইটেক সিটি। এরই 100 মিটার দূরত্বে অন্তত 58 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে হাইটেক সিটি রেল স্টেশন। আধুনিক স্টেশনটি 2018 সালে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন এ স্টেশন হয়ে অন্তত 40টি ট্রেন চলাচল করে, অথচ থামে টাঙ্গাইল কমিউটার, সিরাজগঞ্জ এক্সপ্রেস নামের 2টি ট্রেন। প্রতিদিন গাজীপুর, শিল্পাঞ্চল, ঢাকা ও উত্তরবঙ্গের 12,000-এরও বেশি যাত্রী এ স্টেশন থেকে চলাচলের কথা থাকলেও গেল 6 বছরে গড়ে যাতায়াত করেছে মাত্র 47 জন। পর্যাপ্ত ট্রেনের স্টপেজ না থাকা ও যাত্রী সংকটে লোকসানি প্রকল্পে পরিণত হয়েছে দৃষ্টিনন্দন স্টেশনটি। সুযোগ পেয়ে টিকটক তৈরি সহ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন স্থানীয়রা। আমরা সবাই আশাবাদী ছিলাম যে আমাদের এখানে ট্রেন থামবে, আমরা এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবো। কোটি টাকা ব্যয় করার পরেও যদি ট্রেন না থামে, লোকের জন্য উপকারী যদি না হয়, তাহলে তো এটা বৃথা চলে যায়। একটা পার্ক বানায় থুয়ে দিছে, স্কুল কলেজের ফলাইফানা আহে, ঘুরবার নিকা আড্ডা মাড্ডা দেয়, এই বন্ধই কোনো গাড়ি স্টপিট দেয় না। স্টেশনে মাত্র 2 জন কর্মকর্তা দায়িত্ব পালন করলেও নেই রেল পুলিশ কিংবা নিরাপত্তা প্রহরী। এ কারণে ভবঘুরে ও বন্যপ্রাণীর আশ্রয়স্থল হয়ে উঠেছে। সরকারি সম্পদ চুরির অভিযোগও করেন স্টেশন মাস্টার। 2টা ট্রেনই স্টপেজ ছিল আপাতত, এর 2টাও সাময়িক বন্ধ আছে আর কি। তো আমাদের নিজের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। তো সেই ক্ষেত্রে তো আমরা আর যিনি এত বড় স্টেশন নিরাপত্তার অভাব তো হবে, এই জন্য এটার কিছু স্বার্থন্বেষী মানুষ বা মহল আছে যারা এটার ফায়দা লুটছে গভীর রাতে। রেলওয়ে জানিয়েছে প্রতি বছর এ স্টেশনে ব্যয় 30 লাখ টাকারও বেশি, অথচ গড় আয় 9.25 লাখ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নাব্য সংকটে বন্ধ আছে মানিকগঞ্জের আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। ক্রমাগত নদীর পানি কমায় সৃষ্টি হয়েছে ডুবো চরের, যাতে চলাচলের সময় আটকে যাচ্ছে ফেরি। এর আগে নাব্য সংকটে গেল 1 নভেম্বর শুক্রবার রাত 10টা থেকে 3রা নভেম্বর রোববার বেলা 11টা পর্যন্ত 37 ঘন্টা এবং 8 নভেম্বর শুক্রবার রাত 11টা থেকে 11ই নভেম্বর সোমবার বেলা 2টা পর্যন্ত 62 ঘন্টা বন্ধ থাকে ফেরি চলাচল। সপ্তাহ যেতে না যেতে এভাবে ফেরি চলাচল বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যানবাহন চালক ও সংশ্লিষ্টরা। ভিআইডব্লিউটিএ এর ড্রেজিং বিভাগের অপরিকল্পিত ড্রেজিং এর কারণে এখনো তৈরি হয়নি ফেরি চলাচলের উপযুক্ত নৌ চ্যানেল। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ নৌরুটে নাব্য ফিরিয়ে এনে ফেরি চলাচল স্বাভাবিক করতে স্থায়ী উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের।
এবছর দেরিতে শীতের আগমন হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। সাধারণত শরতে শীতের আগমনী বার্তা থাকলেও এবার হেমন্তে এসে অনুভূত হচ্ছে শীত। ভোর থেকেই দেখা মিলেছে ঘন কুয়াশা। সহকর্মী রাশেদুজ্জামান বাবুর তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় হিমালয় কন্যা হিসেবে পরিচিত। এখানে শীতের আগমন ঘটে শরতের শুরুতেই। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় ঢাকা পড়ে পুরো জেলা। শীতকাল থাকে 4 থেকে 5 মাস পর্যন্ত। তবে এবছর শীত এসেছে হেমন্তে। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ার আগেই উত্তরের হিমেল হাওয়া অনুভূত হতে শুরু করে। সন্ধ্যা থেকেই দেখা মেলে শিশিরের। প্রতিদিন একটু একটু করে বাড়ছে শীতের তীব্রতা। অনেকেই হালকা গরম কাপড় পরতে শুরু করেছে। আমাদের শীত বেশি, কুয়াশা বেশি, শীতাতে না কাপড় ধর গাড়ি শীত আসার 2 মাস আগত এবার দেরি আসিল কোন আর কি। এখন মনে কর আজ শীত পড়ছে, এখন আর কদিন পরে মানে মোটা কাপড় পিন দেওয়া হবে। কিছুদিন আগে আমাদের পঞ্চগড়ে শীতকালীন কম ছিল, এখন দ্বিতীয়ত আজকা থেকেই আমাদের পঞ্চগড়ে শীতকালীন বেশি দেখা যাচ্ছে। সকালবেলায় কোনো সূর্য দেখা যায় না। কয়েকদিন থেকে তো ঠান্ডা খুব কম, আজকে দেখতেছি ঠান্ডাটা একটু তুলনামূলকভাবে অনেক বেশি। দেখতেছেন এখন আকাশে অনেক কুয়াশা দিছে। মোটামুটি শীত পড়ে গেছে। বাসা থেকে আসলাম শার্ট পরে, এখন দেখি শার্ট দিয়ে কাজ হচ্ছে না, প্রচুর ঠান্ডা করতেছে। ঠান্ডাটা বেশ অনেকদিন থেকে কম ছিল, এখন বর্তমান বেশি হয়ে গেছে। পঞ্চগড়ে নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের দাপট বেশি থাকে। এদিকে শীত ঘিরে বাংলার ঘরে ঘরে শুরু হয়েছে নবান্ন উৎসব। নিউজ ডেস্ক, দেশ টিভি।